এক রাতে তিন বন্ধু তাদের বোরিং সময়টাকে ইন্টারেস্টিং করে তুলতে একটি প্ল্যান করে। তারা র্যান্ডম নম্বরে কল করে তাদের সাথে কথা বলতে থাকে। এতে করে তারা বেশ আনন্দই পাচ্ছিল। কিন্তু এই র্যান্ডম কলের মধ্যে এমন একটি নম্বরে তারা কল করে বসে যা তাদের জীবনের মড়ি ঘুরিয়ে দেয়। তারা এমন এক রহস্যের জালে ফেসে যায় যা তারা কল্পনাও করেনি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি গুজরাটি ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি হ্যালোর কথা। মুভির শুরুতেই আমাদের অহনা নামে একটি মেয়েকে দেখানো হয়। অহনার বাবা মা কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই যে ছেলেটিকে দেখছেন, অহনার কাজিন যুগ। ঠিক তখনই অহনার বেস্ট ফ্রেন্ড বেদিকা এসে পড়ে। আহানা, যোগ, বেদিকা তিনজনই বন্ধু, একসাথে পড়াশোনাও করে। তবে অহনার বাবা বের হয়ে যাওয়ার আগে অহনাকে একটু কড়াসড়ি বলে যায়, যখনই তোমরা তিনজন একসাথে থাকো কোনো না কোনো দুষ্টুমি করো, এবার যেন কোনোরকম দুষ্টুমি না হয়, আর বাড়ি থেকে কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। অহনার বাবা এভাবেই তাদেরকে সতর্ক করে চলে যায়। এরপর তিনজন সারাদিন একটু পড়াশোনা, একটু গেমস আর একটু চিল করে সময় কাটায়। এদিকে বেদিকা যখন থেকে এখানে এসেছে, বেদিকার বয়ফ্রেন্ড ঈশান তখন থেকে বারবার কল করছে। অহনা হইতে বিরক্ত হয়ে বলছিল, ঈশানকে তো সবসময় সময় দাও, এখন আমাদের একটু সময় দাও। সিন চলে যায় রাতে। তিনজনের মধ্যে ঘুমের কোনো নামগন্ধই নেই। টাইম পাস করতে এক একজন এক একটা প্ল্যান করছে। তখন অহনা বলে যে আমার কাছে দারুণ একটি আইডিয়া আছে। যোগ তো কলার আইডি লুকিয়ে রাখার বিষয় এক্সপার্ট। এই জন্য অহনা প্ল্যান করে যে তারা র্যান্ডম কিছু নম্বরে প্র্যাঙ্ক কল করবে। বেদিকা হয়তো রাজি হয়ে যায়, কিন্তু যুগ বারবার বলছিল যে রাত এখন 12:30 বাজে, যদি ধরা পড়ে যাই পুলিশে কমপ্লেন করলে তো ঝামেলা হবে। কিন্তু অহনার বেদিকা নাছর বান্দা, তারা কিছুতেই ছাড়ছে না। যুগও এতে রাজি হয়ে যায়, কারণ যুগ ভালো করে জানে যুগ যদি এটা না করে ওরা পিছু ছাড়বে না। তবে বেদিকা জানতে চাচ্ছিল, কল তো করব, কল করে তাদের কি বলবো। অহনা তখন হাসতে হাসতে বলবো তুমি কে আমরা জানি, আর এখন তুমি কি করছো সেটাও আমরা জানি। এরপর তাদের প্র্যাঙ্ক শুরু হয়। কলার আইডি হাইড করে প্রথম নম্বরে কল দেওয়া হয়। তবে যাকে কল করা হয়েছে সে তার বসের ওয়াইফের সাথে রোমান্টিক মুডে ছিল। ফোন ধরতেই ওরা বলছিল, আমরা জানি তুমি কে, আর এখন তুমি কি করছো তাও আমরা জানি। আর এটা শুনে আতঙ্কে লোকটি বলে, না না, আমি কিছু করিনি, ম্যাডাম নিজে আমাকে এখানে ডেকেছেন। লোকটি আমার আমতা আমতা করে বলছিল। তার কথা শুনে হাসতে হাসতে কল কেটে দেয়। এরপর তার দ্বিতীয় নম্বরে কল করে, আর এখানে দেখা যায় এক ব্যক্তি মাঝরাতে জগিং করছে। বেদিকারা এই ব্যক্তিকে একই কথা বলে যে তুমি কে আমরা জানি, আর এখন তুমি কি করছো সেটাও আমরা জানি। লোকটি তখন অবাক হয়ে বলে, তোমরা সত্যি আমাকে চেনো? আমার নম্বর কোথা থেকে পেয়েছ? আর এটা শুনে অহনারা ভয় পেয়ে কল কেটে দেয়। তবে এখানে তারা থেমে থাকেনি। এরপর শুরু হয় একের পর এক প্র্যাঙ্ক কল। এক ব্যক্তি রাতের বেলা ঘুষ নিচ্ছে, আবার একজন সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছে, কেউ তার প্রেমিকের সাথে কথা বলছে। এইভাবে তারা মজা করতেই থাকে। এদিকে সারাদিনের ক্লান্তি নিয়ে যুগও ঘুমিয়ে পড়েছে, কিন্তু অহনার বেদিকা আড্ডা চালিয়ে যাচ্ছে। বেদিকা বলছিল পরীক্ষা শেষ হলে সে ঈশানের কথা বাড়িতে বলবে। ঠিক তখনই তাদের ডোরবেল বাজে। সাথে সাথে বেদিকারা যুগকে জাগায়, কারণ এত রাতে কে আসতে পারে। তবে তারা তিনজন মিলে আস্তে আস্তে দরজা খুলে দেখে বাইরে তো কেউ নেই। যুগ তখন বিরক্ত হয়ে বলছিল, আমি না হয় ঘুমাচ্ছিলাম, কিন্তু স্বপ্ন তো তোরা দেখেছিস। এরপর তারা ঘরে ঢুকতে একদম চমকে যায়, কারণ ঘরের মধ্যে এক অচেনা ব্যক্তি বসে আছে। আর এই সেই লোক যাকে তারা প্র্যাঙ্ক কল করেছিল। এই লোকটি মূলত নম্বর ট্র্যাক করে এখানে পৌঁছে গেছে। লোকটি হঠাৎ করেই তিনজনকে মারধর শুরু করে আর জানতে চায়, তোমরা আমাকে কিভাবে চেনো? আমার নম্বর কোথা থেকে পেয়েছো সত্যি করে বলো। লোকটি গান বের করে তাদেরকে হুমকি দেয়, আর গান দেখে তারা ভয় পেয়ে সত্যিটা বলে দেয়, তো স্যার আমরা আপনাকে চিনিই না, র্যান্ডম প্র্যাঙ্ক কল করেছিলাম, কাকতালীয়ভাবে আপনার ফোনটি লেগে গেছে। লোকটি তখন আরও রেগে বলে, এত রাতে র্যান্ডম কল করা কোনো খেলা? তোমরা কজনকে কল দিয়েছ? বেদিকারা বলে 10 জনের মতো। এরপর লোকটি বলে, তোমাদের বাবা মাকে ডাকো, তোমাদেরকে আমি পুলিশে দেব। তবে অহনারা তাকে অনুরোধ করে যে স্যার প্লিজ আমাদের পুলিশে দেবেন না, আমরা স্টুডেন্ট, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আর আমরা প্রমিস করছি কখনো এমনটা করব না। তবে লোকটি তাদের ছবি তুলে রাখে। তারা যে সকল নম্বরে কল করেছিল সবগুলো নম্বর ডিলিট করে দেয়। সাথে বলেও দেয় যে আমি যেখানে এসেছি কারো কাছে এটা বলবে না, না হলে ছবি আর স্টেটমেন্ট সব কিছু আমি ভাইরাল করে দিব। ঠিক তখনই অহনার প্রতিবেশীর স্ত্রীর ঘুমের ঘোরে বাইরে চলে আসে, আর তার স্বামী জগদীশ যখন তাকে নিতে আসে সে দেখে একজন লোক অহনাদের বাড়ির দেয়াল টপকে পালাচ্ছে। সে মনে করে এটা নিশ্চয়ই অহনার বয়ফ্রেন্ড হবে, কারণ দিনের বেলায় সে দেখেছে অহনার বাবা মা কোথাও গিয়েছে। তাই অহনা হয়তোবা এই সুযোগে তার বয়ফ্রেন্ডকে তাদের বাড়িতে ডেকেছিল। সিন চলে যায় সকালে। সকাল হতে অহনার বাবা মা বাড়িতে ফিরেছে।
জগদীশ তখন তার স্কুটিটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। অহনার বাবা তাকে বলে, ভাই কতদিন এই পুরাতন স্কুটির আর কিক মারবেন, নতুন গাড়ি কবে নেবেন? তখন জগদীশ অহনার বাবাকে একটু শুনিয়েই বলে, আমার গাড়ির কথা বাদ দিন না, আপনার মেয়ের গাড়ি তো খুব স্পিডে চলছে। সাথে জগদীশ এটাও বলে, গতরাতে আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছিল, আমি তাকে দেয়াল টপকে পালাতে দেখেছি। এটা শোনা মাত্রই তো অহনার বাবা মা একদম শক খেয়ে যায়। বাড়ির মধ্যে প্রবেশ করে তারা তিনজনের কাছে জানতে চায় গতরাতে কে এসেছিল বল। তবে তিনজনেরই তখন মনে পড়ে গতরাতের ওই লোকটা তাদের বলে গিয়েছে তার কথা যদি কারোর কাছে বলে তাহলে তার কাছে থাকে স্টেটমেন্ট এবং ছবি সব কিছু সে প্রকাশ করে দিবে, আবার পুলিশের ঝামেলা হতে পারে। এই জন্য অহনা বলে কেউ তো আসেনি। কিন্তু অহনার বাবার চোখ পড়ে বেদিকের মাথার দিকে, কারণ বেদিকার মাথায় একটি ব্যান্ডেজ লাগানো। গতকাল রাতে ওই ব্যক্তি যখন তাদের উপর অ্যাসল্ট করেছিল তখন বেদিকা আঘাত পাওয়ায় এই ব্যান্ডেজটি করা হচ্ছে। তবে লুকানোর জন্য অহনারা বলে যে ও বাথরুমে পড়ে গিয়েছিল, আর জগদীশ এবং তার ওয়াইফের বিষয়ে বলে তারা হয়তো ভুল দেখেছে। তবে এরপর অহনার বাবা মা জানায় তারা যখন বাড়িতে ফিরছিল একটি ট্রাক প্রায় তাদেরকে হিট করে দিয়েছিল। আর এই খবর শোনা মাত্র বেদিকা, যুগ এবং অহনা সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা চিন্তা করে গতকাল যেই লোক তাদের এখানে এসেছিল হয়তোবা তারাই অহনার বাবা মাকে মারার চেষ্টা করতে পারে। তাই এই ভয়ে গতকাল রাতে যা কিছু হয়েছিল অহনার বাবা মায়ের কাছে তারা সব কিছু খুলে বলে। আর বাচ্চাদের কাছে এই সব কিছু শোনার পর অহনার বাবা তাদের সবাইকে নিয়ে পুলিশ স্টেশন চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই গতকাল রাতে অহনাদের বাড়িতে যে লোকটা গিয়েছিল সে অন্য কেউ নয়, ইন্সপেক্টর কানিস ভারদ্বাজ। আর ভারদ্বাজকে দেখা মাত্র তারা সবাই হতভম্ব হয়ে যায়। তারা এখন মনে মনে ভাবছে গতকাল যে গিয়েছিল সে তো একজন পুলিশ অফিসার, আর এখন তারা পুলিশের কাছে এসেছে, তাদেরকে এখন কে বাঁচাবে? এদিকে অহনার বাবার কথা আমরা জানতে পারি অহনার বাবা আগে থেকে ভারদ্বাজকে ভালো করে চেনে, আর সেই কনফিডেন্স নিয়ে সে এসেছে। এজন্য গতরাতে অহনাদের বাড়িতে যা কিছু হয়েছে অহনার বাবা ভারদ্বাজকে সব কিছু খুলে বলে, মানে মামার কাছে মামা বাড়ির গল্প আর কি। আর সব কিছু শোনার পর ভারদ্বাজ অহনার বাবাকে বলে যে বাচ্চারা তো বাবা মায়ের সামনে সব কথা খুলে বলতে পারে না, আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমি ওদের সাথে কথা বলছি। এই জন্য অহনার বাবা মা বাইরে চলে যায়। আর এরপরই ভারদ্বাজ ওই তিনজনকে বলে, তোমাদেরকে আমি বলেছিলাম কাউকে কিছু বলবে না, তবুও তোমরা কমপ্লেন করতে থানায় এসেছ। অহনারা তখন বোঝায় যে স্যার আমরা তো থানায় আসার কথা ভাবিইনি, কিন্তু গতরাতে আমাদের এক প্রতিবেশী আপনাকে দেখে ফেলেছিল, আর সেই আমাদের বাবা মাকে জানিয়েছে। এর জন্য বাধ্য হয়ে আমরা তাদেরকে সব সত্যিটা বলে দিয়েছি। তবে অহনার বাবা যে ট্রাকের ঘটনাটি বলেছিল যে অল্প একটি ট্রাকের হাত থেকে তারা বেঁচে গিয়েছে, এই ব্যাপারটি তারা গোপন রাখে। তবে ভারদ্বাজ তাদের বলে এটাই তোমাদের জন্য শেষ ওয়ার্নিং, এরপর যদি তোমরা কিছু করার চেষ্টা করো আমি যেমনটা বলেছিলাম তাই করব। সাথে এটাও বলে তোমরা এখান থেকে হাসি মুখে বের হবে, তোমরা যার যার পড়াশোনায় মন দাও এবং কাল রাতের কথা ভুলে যাও, আমি নিজেও ভুলে যাব। এরপর তারা তিনজন সেখান থেকে চলে আসে। এরপর ইন্সপেক্টর ভারদ্বাজ কমিশনারের সাথে দেখা করে। আর এখানে তাদের কথা আমরা জানতে পারি ভারদ্বাজের স্ত্রীর নাম হচ্ছে নন্দিনী। নন্দিনী অনেকদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। ভারদ্বাজও বহুদিন যাবৎ নন্দিনীর চিকিৎসায় ব্যস্ত, কিন্তু ডাক্তাররা বলেছে যে এখানে তার চিকিৎসা সম্ভব নয়, দ্রুত তাকে ইউএসএ নিতে হবে। এই জন্য ভারদ্বাজ চাকরি ছেড়ে ইউএস যাওয়ার চিন্তাভাবনা করছে। এই ব্যাপারে কথা বলতেই মূলত কমিশনারের কাছে আসা। তবে কমিশনার তাকে বোঝায় যে ভালো করে ভাবো ভারদ্বাজ, তুমি লম্বা একটা ছুটি নাও, চাকরি ছাড়া দরকার নেই, তোমার মতো একজন সৎ অফিসার ডিপার্টমেন্টের দরকার। তবে ভারদ্বাজ বলে না স্যার, আমি ছুটি চাই না, আমি নন্দিনীর যত্ন নিতে চাই। এখন পর্যন্ত পুলিশের চাকরির জন্য ওকে আমি সময় দিতে পারিনি, জীবনের মূল্য যখন বিপন্ন তখন চাকরি দিয়ে কী হবে? কমিশনার বুঝতে পারছে ভারদ্বাজকে বুঝিয়ে লাভ নেই, ও চাকরি করবে না। এই জন্য কমিশনার ইন্সপেক্টর অভয়কে ডাকে এবং ভারদ্বাজের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যে ভারদ্বাজ শীঘ্রই চাকরি ছেড়ে চলে যাবে, কারণ ওর স্ত্রীর চিকিৎসার জন্য ওদেরকে বিদেশ যেতে হবে। এই জন্য ওর হাতে যে পেন্ডিং কেসগুলো আছে তুমি ধীরে ধীরে সব কিছু বুঝে নাও। সিন চলে যায় অহনাদের কলেজে। অহনাদের সাথে এই যে ছেলেকে দেখছেন তার নাম ঈশান, মানে বেদিকার বয়ফ্রেন্ড। তারা ঈশানকে গতরাতে সব কিছু শোনাচ্ছে। ঈশানও তখন জানতে পেরে রেগে বলছিল এত বড় ঘটনা ঘটেছে অথচ আমাকে তোমরা জানাওনি। কিন্তু গতরাতে যে ঘটনা ঘটেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্সপেক্টর ভারদ্বাজ তার পাওয়ারের মিসইউজ করেছে। কিন্তু কেন সে এটা করবে? ওই সময় সে এমন কি করছিল যে জন্য সে ভয় পেয়ে গিয়েছে? তার মানে সে হয়তো বড় কোনো অপরাধ করেছিল, এই জন্য প্র্যাঙ্ক কলে এতটা ভয় পেয়েছে। বেদিকার কথা আর বাদ দাও না, সবাই এখন নিরাপদে আছি এটাই যথেষ্ট, এগুলো নিয়ে এত চিন্তার কিছু নেই। কিন্তু অহনার যুগের কথা, যদি সে আমাদের বাবা মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা কার কাছে যাব?
আর ও নিশ্চয়ই বড় ধরনের কোনো একটি ক্রাইম করেছে, সেই জন্য ভয়টি পেয়েছিল। যদি এমন নাই করতো তাহলে তো আমাদের বাড়িতে ইউনিফর্মে আসতো, এইভাবে লুকিয়ে আসতো না, লুকিয়ে যেত না। ঈশানেরও কথা আমার এমনটাই মনে হয়, হয়তো কিছু একটা ঘটেছে, চল বিষয়টা আমরা খুঁজে দেখি। ঈশান তখন একটি আইডিয়ার কথা বলে। এদিকে বেদিকা বারবার বলছে এগুলো করার দরকার নেই, কিন্তু বেদিকার কথা কেউই শুনছে না। এরপর যুগ আর ঈশান প্ল্যান করে ভারদ্বাজকে ফলো করতে শুরু করে। ভারদ্বাজ কখন বাড়ি থেকে বের হয়, কখন বাড়িতে ফেরে, থানায় কতক্ষণ থাকে, কোথায় যায়, কার সাথে দেখা করে, সব কিছু তথ্য নিতে শুরু করে। আর এভাবে 2 দিন ভারদ্বাজকে ফলো করার পর যুগ বলছিল ও কখন কোথায় যায়, কি করে না করে সব কিছু না হয় বুঝলাম, কিন্তু থানার ভিতর কি করে সেটা তো আমরা জানি না, আমাদের তো সেটাও জানতে হবে। আবার ভারদ্বাজ যুগকে চেনে, তবে ঈশানকে চেনে না। এই জন্য যুগ ঈশানকে বলে ও আমাকে চেনে, তোকে চেনে না, তাই তুই চা দেওয়ার নাম করে ভিতরে গিয়ে ওর সম্পর্কে তথ্য নিয়ে আয়। প্ল্যান মতো ঈশান চা নিয়ে থানার মধ্যে ঢোকে। আর এরপর কনস্টেবলদের কথায় বুঝতে পারে ভারদ্বাজ খুব শীঘ্রই তার চাকরি ছেড়ে দিতে চাচ্ছে, কারণ তার স্ত্রী নন্দিনী অসুস্থ, তাকে নিয়ে দেশের বাইরে যেতে হবে। এরপর ঈশান যখন বের হতে যাবে ঠিক তখনই ইন্সপেক্টর অভয় এসে পড়ে। আর অভয় ঈশানকে দেখে জিজ্ঞেস করে তুমি কে, এতদিন যে চা দিতে আসতো সে কোথায়। ঈশান প্রথমে একটু হতভম্ব হয়ে যায়, পরে বলে স্যার ও তো অসুস্থ, এই জন্যই আমি এসেছি। ঠিক তখনই শাহিন নামে একটি মেয়ে অভয়ের সাথে দেখা করে। আর এখানে তাদের কথা আমরা জানতে পারি শাহিনের স্বামীর নাম হচ্ছে তাবরিজ। তাবরিজ বেশ কিছুদিন যাবত নিখোঁজ। শাহিন তার স্বামীর মিসিং কমপ্লেন করে মাঝে মাঝে খোঁজ নিতে আসে। আর অভয়ের কাছে আপডেট জানতে চাইলে অভয় বলছিল পুলিশ তো চেষ্টা করছে, কোনো আপডেট পেলে আমরা জানাবো। এদিকে ঈশান ওদের কথা বলতে দেখে এই সুযোগে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর বাইরে এসে যুগকে বলে যে ভারদ্বাজ খুব শীঘ্রই চাকরি থেকে রিজাইন করে স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবে। সিন চলে যায় ইন্সপেক্টর অভয়ের বাড়িতে। এ হচ্ছে অভয়ের স্ত্রী। অভয়ের স্ত্রী অনেকদিন যাবতই অভয়কে তাদের নিজস্ব বাড়ির কথা বলছে, আর এই জন্য সে একটি হোম লোন কোম্পানির এজেন্টের সাথে কথা বলেছে। সেই এজেন্টটি আজ অভয়ের সাথে কথা বলতে বাড়িতে এসেছে, কিন্তু অভয় হোম লোন নিয়ে বাড়ি কিনতে চাচ্ছে না। সিন চলে যায় সন্ধ্যায়। যুগ আর ঈশান ভারদ্বাজকে ফলো করছে, আর ফলো করতে করতে তারা একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ভারদ্বাজ এখানে এক ব্যক্তির সাথে কথা বলছিল। ওই ব্যক্তিটি ভারদ্বাজকে তার স্ত্রী নন্দিনীর কিছু মেডিকেল রিপোর্ট দেয়। আর ওই রিপোর্টগুলো দেখে ভারদ্বাজ বলছিল এগুলো তো একদমই অরিজিনাল মনে হচ্ছে, তার মানে রিপোর্টগুলো হয়তোবা ফেক। ঠিক তখনই সেই ব্যক্তির কাছে একটি ফোন আসে। কেউ একজন কোনো একটি জঙ্গলের ব্যাপারে কিছু বলছিল। কল কাটার পর ভারদ্বাজ জানতে চায় কোনো সমস্যা হচ্ছে। লোকটি বলে তেমন কিছু না, কিছুক্ষণ আগে একটি ট্রাক জঙ্গলের দিক দিয়ে যাচ্ছিল, সেখানে একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। এরপর এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভারদ্বাজ সেই জঙ্গলের দিকে রওনা হয়। আর ভারদ্বাজকে জঙ্গলের দিকে যেতে দেখে যুগ ও ঈশানও তার পিছু করছে। তারাও ভাবছে এত রাতে ভারদ্বাজ জঙ্গলে কি করছে। অবশ্য ভারদ্বাজের গতিবিধিতে বোঝা যাচ্ছে ভারদ্বাজ এখানে কিছু একটা খুঁজছে। এই জন্য যুগ আর ঈশান মনে করছিল ওই লোকটি ফোনে যে সমস্যার কথা বলেছিল সেই বিষয়টা দেখতে হয়তোবা ভারদ্বাজ এখানে এসেছে। তারা লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখে যাচ্ছিল। ভারদ্বাজ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর এই সব কিছু দেখে যুগ সন্দেহ করে যে ভারদ্বাজ হয়তোবা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তাই তারা ভারদ্বাজের বাড়িতে গিয়ে প্রমাণ খোঁজার প্ল্যান করে। সিন চলে যায় পরবর্তী দিন থানায়। ভারদ্বাজ ইন্সপেক্টর অভয়ের কাছে তার পেন্ডিং ফাইলগুলো হস্তান্তর করছিল। এর মধ্যে একটি ফাইল ছিল তাবরিজের, মানে গতকাল শাহিন নামে যে মেয়েটি এসেছিল তার স্বামীর মিসিং কমপ্লেনের বিষয়ে আপডেট জানতে, ওই তাবরিজ। অভয় তাবরিজের কেসের আপডেট জানতে চাইলে ভারদ্বাজ বলে আমরা ওই মামলায় কোনো লিডই পাইনি, তবুও চেষ্টা করছি, তুমিও চেষ্টা করে দেখো। এদিকে যুগ আর ঈশান বেদিকা এবং অহনাকেও গতরাতের বিষয় বলার পর তারা লুকিয়ে লুকিয়ে ভারদ্বাজের বাড়িতে যায়। কিন্তু তারা বাড়িতে গিয়ে দেখে ঘর তালাবদ্ধ, তার মানে ঘরের মধ্যে তার স্ত্রী নেই। বেদিকা ভয়ে ভয়ে বলছিল চলো আমরা চলে যাই, জানাজানি হলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে। কিন্তু যুগ বলে চুপ কর তো, এতদূর যেহেতু এসে পড়েছি ফিরে যাওয়া যাবে না। ও আমাদেরকে ভয় দেখাচ্ছিল, তা আমাদের জানতে হবে ও কিসে এত ভয় পাচ্ছে। যুগরা প্ল্যান করে কিছু ডুপ্লিকেট চাবি এবং গ্লাভসও নিয়ে এসেছে, যাতে কোনো প্রমাণ না থাকে। আর এভাবেই তারা ঘরে ঢুকে পড়ে। অহনা ঘরের মধ্যে একটি প্রেগনেন্সি কিট দেখতে পায়, তবে কিটটি দেখে বোঝা যাচ্ছে কেউ ওটা টেস্ট করেছিল, রেজাল্ট পজিটিভ। তার মানে এটা হয়তোবা ভারদ্বাজের স্ত্রী নন্দিনীর হতে পারে। ঠিক তখনই ভারদ্বাজ এসে পড়ে। আর কারের আওয়াজ পেয়ে তারাও তখন বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে, কারণ এত কম সময়ের মধ্যে বের হওয়ার কোনো সুযোগও নেই। এরপর ভারদ্বাজ ঘরে এসে সোফায় বসে টিভি দেখছিল।
তবে তখন একটি শব্দ পেয়ে ভারদ্বাজের সন্দেহ হয়। ভারদ্বাজও বুঝতে পারছিল আশেপাশে কেউ একজন আছে। তখন ভারদ্বাজ দরজা খুলে বাইরে চেক করে, বাইরে কেউ নেই। ভারদ্বাজ ভাবে হয়তো ছাদে কেউ যেতে পারে। এই জন্য ভারদ্বাজ ছাদে চেক করতে যেতেই অহনা, বেদিকা আর যুগ বের হয়ে যায়। কিন্তু ঈশান পা পিছলে পড়ে যাওয়ায় ঈশান আর বের হতে পারেনি। ঈশান ঘরের মধ্যেই লুকিয়ে পড়ে। এদিকে বাকি 3 জন বের হয়ে গেছে। ভারদ্বাজও ঘরে ফিরতেই ফোনে কাউকে থানায় যাওয়ার কথা বলছিল। ঈশানও মনে করে ভারদ্বাজ চলে গেলে সে বের হতে পারবে। এরপর ভারদ্বাজ দরজা খুলে বের হতেই ঈশান বের হওয়ার চেষ্টা করে। তবে ঠিক তখনই ভারদ্বাজের সামনে পড়ে যায়। তার মানে ভারদ্বাজ ঘরে কারো উপস্থিতি বুঝতে পেরেই থানায় যাওয়ার নাটকটি করেছে। অন্যদিকে বেদিকা, অহনা আর যুগ গাড়িতে বসে ঈশানের জন্য অপেক্ষা করছে। বেদিকা প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ ঈশানকে যে কোনোভাবে নিয়ে যেতে হবে, কারণ ওর জীবনটা তো এখন ঝুঁকিতে। তবে যুগ বলে, চিন্তা করো না, ও আসবে। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও ঈশান না আসায় যুগ বলে, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি ঈশানের খোঁজ করে দেখি। তাই ঈশানের খোঁজ করতে যুগ ভারদ্বাজের বাড়িতে যায়। কিন্তু গিয়ে দেখে দরজা বন্ধ, ভিতরে কেউই নেই। এখান থেকে সিন চলে যায় রাতে। ঈশানকে দেখা যায় একটি জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। মূলত এই সেই জায়গা যেখানে গতরাতে ভারদ্বাজ এসেছিল। কিছু সময় পর ঈশানের জ্ঞান ফিরে আসে, আর ভারদ্বাজকে দেখা মাত্রই ঈশান পালানোর চেষ্টাও করে। কিন্তু ভারদ্বাজ ঈশানের পিছু করে তাকে ধরে ফেলে। এরপর দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ স্ট্রাগল হয়। ঈশানও নিজের জীবন বাঁচাতে রাস্তার দিকে এসে পড়ে, আর তখনই সেখান দিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে ঈশান অন দি স্পট মারা যায়। সিন চলে যায় পরদিন সকালে। পুলিশ এবং ফরেন্সিক টিম এসে জঙ্গলের ভিতরে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করছে। তারা ঈশানের পকেট চেক করে পকেটের মধ্যে বেশ কিছু ড্রাগসের প্যাকেট পায়। ইন্সপেক্টর অভয় এসে জানতে পারে ট্রাকের ধাক্কায় ছেলেটির মৃত্যু হয়েছে। কিন্তু অভয় ঈশানের চেহারা দেখে চিনতে পারে, কারণ 2 দিন আগেই ঈশান থানায় চা দিতে এসেছিল। অভয় চিন্তা করে যে এই ছেলে কিভাবে ড্রাগের সঙ্গে জড়িত হতে পারে, কারণ এই ছেলেকে তো সে চা দিতে থানায় দেখেছে। তবে আশেপাশে ভালো করে খুঁজতে গিয়ে অভয় মাটিতে 2 জনের পায়ের ছাপ পায়। আর এটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে গতরাত এখানে ঈশানের সাথে আরও কেউ ছিল। এদিকে ঈশানের মৃত্যুর খবর শুনে বেদিকা একদমই ভেঙে পড়েছে। অহনা এবং যুগও তাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বেদিকা চাচ্ছিল কমিশনার কাছে গিয়ে ভারদ্বাজের বিরুদ্ধে অভিযোগ করবে, কারণ তাদের ধারণা ভারদ্বাজই হয়তো ঈশানকে খুন করেছে। তবে ঈশান এবং অহনা বেদিকাকে বোঝায় হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভালো করে চিন্তাভাবনা করে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে গত দিনের ঘটনায় ভারদ্বাজ বেদিকা এবং অহনার বাবা মাকেও ডেকেছে। ভারদ্বাজ তাদেরকে ঈশানের মৃত্যুর বিষয়টি বলে, সাথে এটাও বলে যে জঙ্গলে ড্রাগ সাপ্লাই দিতে গিয়ে ও মারা গেছে। আর এটা শুনে সবাই একটু অবাকই হয়। তারা ভারদ্বাজকে বলে, আমরা তো জানতাম ঈশান অনাথ ছিল, হোস্টেলে থাকতো এবং আমাদের সন্তানের খুব ভালো বন্ধুও ছিল, কিন্তু ড্রাগসের সঙ্গে তো কারোর কোনো সম্পর্ক নেই। ভারদ্বাজ তখন তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী একজন মিথ্যা সাক্ষীকে এনে তাকে দিয়ে বলায় ঈশান মূলত তাবরেজের হয়ে কাজ করত। আর সবাই ভালো করে জানে তাবরেজ একজন বড় ড্রাগ ডিলার। আর এটা শোনার পরই বেদিকা এবং অহনার বাবা মা বাইরে এসে তাদেরকে বকাঝকা করে যে এমন একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছ যে ড্রাগসের ব্যবসা করত। সাথে সন্তানদেরকে সাবধান করে দেয় যে এরপর থেকে এমন লোকজনের থেকে দূরে থাকার চেষ্টা করবে। তবে তারাও বোঝানোর চেষ্টা করে যে ঈশান এমন ছিল না, ঈশানকে ফাঁসানো হয়েছে, কারণ তারা তো জানে যে আসলে কী হয়েছিল। কিন্তু তাদের বাবা মারা তাদের কথা শুনতেই চাচ্ছে না। অন্যদিকে অভয় কমিশনারের সাথে দেখা করে এবং কমিশনারকে বলে, স্যার, আমার কেন যেন মনে হচ্ছে তাবরেজের ড্রাগসের ব্যবসার সাথে ঈশানের কোনো সম্পর্ক নেই। তাই ঈশানের মৃত্যুটা স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা হত্যাকাণ্ড। কমিশনার বলে, ঠিক আছে, তুমি তদন্ত চালিয়ে যাও, দরকার হলে ভারদ্বাজের সাহায্যও নাও। এরপর অভয় তাবরেজের ফাইল চেক করে, তবে ফাইলে কোথাও ঈশানের সঙ্গে কোনো সংযোগ খুঁজে পাচ্ছে না। কিন্তু অভয় লক্ষ্য করে এই ফাইল থেকে কিছু পাতা খুলে নেওয়া হয়েছে। তবে কনস্টেবলের কাছে জিজ্ঞেস করলে সে এই ব্যাপারে কিছুই বলতে পারছিল না। সিন চলে যায় রাতে। বেদিকা অহনা এবং যুগকে ঈশানের পাঠানো একটি ভিডিও দেখায়, যে ভিডিওটা ঈশান বেদিকাকে অনেক আগে পাঠিয়েছিল। ভিডিওতে ঈশান আবেগপূর্ণ কণ্ঠে বলছে, আমি অনাথ, কিন্তু তোমরা আমাকে কখনো সেটা অনুভব করতে দাওনি। বিশেষ করে বেদিকা, তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। ঠিক তখনই অভয় তাদেরকে কল করে তাদের সাথে দেখা করতে চায়। এটা বলে দেয়, আগামীকাল আমরা একটি ক্যাফেতে দেখা করব, তবে সময় এবং জায়গা আমি বলে দেব, আর এই ব্যাপারে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। তো কথা মতো পরবর্তী দিন অভয় ওই 3 বন্ধুর সাথে একটি ক্যাফেতে দেখা করে এবং ঈশানের ব্যাপারে বলে। তবে বেদিকারা বোঝানোর চেষ্টা করে
যে স্যার ড্রাগস এবং ঈশানের কোনো সম্পর্ক নেই, ওকে ফাঁসানো হচ্ছে। কারণ তার আগে থেকেই জানেন যে এই সব কিছুর পিছে ভারদ্বাজের হাত রয়েছে। ভারদ্বাজ একজন পুলিশ, অভয় পুলিশ, এই জন্য ভয়ে কিছু বলতে পারছে না। অভয় তখন জিজ্ঞেস করে, অভয় তখন জানতে চায়, ঈশানের কাছে কখনো তাবরেজের কথা শুনেছ? সবাই বলে, না স্যার, আপনার মুখেই প্রথম শুনছি। ঈশান কখনো এমন নাম আমাদেরকে বলেনি। এর মধ্যে ভারদ্বাজ কল করে। ভারদ্বাজ তখন তাবরেজের প্রমাণ সংগ্রহ করতে ব্যস্ত। কিন্তু এদিকে অভয় যে এই তিনজনের সাথে দেখা করেছে সেটা অভয় ভারদ্বাজকে বুঝতে দিচ্ছে না। ফোন কাটার পর অভয় তাদেরকে বলে, তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে বলো, না হলে তোমরাই ঝামেলায় পড়ে যাবে। তবে ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। সিন চলে যায় পরবর্তী দিন। ভারদ্বাজ তাবরিজকে ধরে কোর্টে নিয়ে গেছে। তাবরিজের ওয়াইফ শাহিনকে ওখানে দেখা যায়। শাহিনও বুঝতে পারছে না তাবরিজের এই মামলার সাথে ঈশানের কি সম্পর্ক, ঈশানের নামটা কেন জুড়ে দেওয়া হয়েছে। এদিকে শাহিনকে দেখা মাত্রই যুগ তাকে চিনে ফেলে। যুগ বলে, এর নাম তো শাহিন, এই তো তার স্বামীর নিখোঁজের কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল, কিন্তু আজ তার স্বামী ফিরে এসেছে, তারপর কেন সে চুপ করে বসে আছে। যুগ অহনাকে বলে, আমাদের এই মামলার গভীরে যাওয়া উচিত, এখানে কিছু একটা গণ্ডগোল আছে। এই জন্য যুগ অহনাকে ছোট্ট একটি ডিভাইস দেয় এবং শাহিনের ব্যাগের মধ্যে রেখে দিতে বলে, যাতে পাশে থেকে তারা সব কিছু শুনতে পারে। কথা মতো অহনা শাহিনের ব্যাগের মধ্যে ওই ডিভাইসটি রেখে দেয়। এদিকে ভারদ্বাজ তার লয়ারকে বলছিল মামলাটা যেন আমাদের পক্ষে থাকে। আর লয়ার চলে যাওয়া মাত্রই ভারদ্বাজ শাহিনকে একটু পাশে নিয়ে বকা দিতে শুরু করে। ভারদ্বাজ বলে, তুমি কি পাগল হয়েছ, এখানে কেন এসেছ? শাহিন তখন একটু রোমান্টিক ভঙ্গিতে বলে, আমরা কখন দেখা করব সেটা বলো। ভারদ্বাজ বলে, মামলা শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে না। আর এখানে আমরা এটাও জানতে পারি ভারদ্বাজ শাহিনকে নিয়ে কানাডায় যাওয়ার প্ল্যান করেছে, এজন্য শাহিন এখানে এসেছে। ভারদ্বাজ তখন ঈশানের বিষয়টি বলে যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সমাধান হয়ে গেছে, এখন 3 জন বাকি আছে। মানে যুগ, অহনা এবং বেদিকার কথা বলছে। এরপর শাহিন কোর্ট থেকে বের হয়ে যায়। আর বেদিকা এবং অহনাও শাহিনের পিছু নিয়ে শাহিনের বাড়ির ঠিকানাটাও বের করে ফেলে। সিন চলে যায় পরবর্তী দিন। শাহিন যখন শাওয়ার নিয়ে বাইরে আসে তখন শাহিন বুঝতে পারে তার ঘরের মধ্যে কেউ ঢুকেছে। এই জন্য শাহিন একটি গান নিয়ে ঘরের মধ্যে খুঁজছিল। ঠিক তখনই ইন্সপেক্টর অভয় এসে হাজির। শাহিন তখন চিৎকার করে বলছিল, তোমার এত সাহস, তুমি আমার বাড়িতে ঢুকে গেছ, পুলিশ বলে কি যেখানে সেখানে ঢুকে যাবে? অভয় বলে, আমি তো দরজায় নক করেছি, কেউ খুলেনি, এই জন্যই তো আমাকে এভাবে ঢুকতে হয়েছে। অভয় এটাও বলে, তুমি তো তোমার স্বামীকে খুঁজছিলে তাই না? কিন্তু কাল যখন আদালতে হাজির করা হলো তখন তুমি কানাডা যাওয়ার প্ল্যান কেন করেছ? মানে অভয় বুঝতে পেরেছে শাহিন দেশের বাড়ি পালানোর পরিকল্পনা করছে। কিন্তু শাহিন বলে, তাবরেজের মামলা তো ইন্সপেক্টর ভারদ্বাজ দেখছে, আমি কেন তোমার সাথে এটা নিয়ে কথা বলবো? তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি ইন্সপেক্টর ভারদ্বাজকে কল করে এই বিষয়টি বলে দিব। এই জন্য অভয় চলে যায়। তবে ওই রাতেই শাহিন একটি ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এদিকে বেদিকা, অহনা এবং যুগও তার পিছু করছে। তবে তারা যে শাহিনকে ফলো করছে এটা শাহিনের ট্যাক্সি চালক বুঝতে পেরে শাহিনকে সতর্ক করে দেয় যে কেউ আমাদেরকে পিছু করছে। শাহিনও তখন এয়ারপোর্টে না গিয়ে গাড়ি ঘুরে একটি হোটেলে চলে যায়। বেদিকা, অহনা এবং যুগ তখনও শাহিনের পিছু করেই যাচ্ছে। তবে এরপরই তারা যেটা দেখতে পায় তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কারণ এতদিন তারা যে শাহিনকে দেখেছে, কোথায় সেই শাহিন? এ তো একজন হিন্দু নারী। তবে প্রশ্ন হচ্ছে, শাহিন কি সত্যি হিন্দু নাকি নাম পাল্টিয়েছে? আর এখানে আমরা এটাও দেখতে পাই শাহিন নন্দিনীর নামে আইডি কার্ড দেখিয়ে হোটেলে একটি রুম নিয়েছে। এদিকে বেদিকা এবং অহনাও বোরকা পরে শাহিনের পিছু পিছু রিসিপশনে এসে তথ্য নিচ্ছিল। ঠিক তখনই ভারদ্বাজ এসে পড়ে। আর ভারদ্বাজকে এসে তারা দুজনই সেখান থেকে লুকিয়ে যায়। ভারদ্বাজ সোজা শাহিনের রুমে গিয়ে শাহিনের সাথে দেখা করে। শাহিনও তখন বলে যে 3 জন আমাকে পিছু করছিল, আমি কিছু বুঝতে না পেরে দ্রুত এখানে চলে এসেছি। ভারদ্বাজও বুঝতে পারছে এরা কারা। ভারদ্বাজ তখন গভীর স্বরে বলে, আমারই ভুল হয়েছে, ঈশানের মতো ওদেরকেও মারতে পারতাম, তখন মেরে ফেললে হয়তো বা ঝামেলা হতো না। এরপর তারা কোনো একটি টাকার বিষয়ে কথা বলছিল। ভারদ্বাজও জানে টাকাটা সম্পূর্ণ নিরাপদে আছে। এর মধ্যে জেল থেকে তাবরিজ ভারদ্বাজকে কল করে এবং বলে, স্যার আপনি বলেছিলেন আমাকে কোর্টে নেওয়ার পর আমার জামিন হয়ে যাবে, কিন্তু আমাকে তো কারাগারে পাঠানো হলো, এখন কি হবে? ভারদ্বাজ তখন তাবরিজকে বোঝায়, আরে এটা আদালতের ব্যাপার, সময় লাগবে, চিন্তা করো না, আমি তো আছি, আমি সব দেখব। এদিকে অভয় তাবরিজ এবং শাহিন দুজনকে সন্দেহ করছে, কারণ তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা সব কিছুতে কোনো একটা গণ্ডগোল আছে। এই জন্য অভয় তাবরিজের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় তথ্য নিচ্ছে। সিন চলে যায় অহনাদের বাড়িতে। অহনার যুগ বাড়িতে গিয়ে দেখে ভারদ্বাজ এসেছে।
তারা কিছু বলে ওঠার আগেই ভারদ্বাজ তাদের দুজনকেই বলে যায়, তোমরা যদি আমার পথে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদেরকেও সরিয়ে দিতে বাধ্য হব। এদিকে ওই ঘটনার পর শাহিন হোটেলে অবস্থান করছে। শাহিন ওই হোটেল সুইমিং পুলে সুইমিং করছিল। ঠিক তখন একটি আননোন নম্বর থেকে তার ফোনে একটি মেসেজ আসে, যেখানে লিখেছে, তোমাকে কেউ মারতে আসছে, সাবধানে থেকো। আর ঠিক তখনই একজন ওয়েটার তাকে গান পয়েন্ট করে, কিন্তু শাহিন কোনো মতে তার হাত থেকে বেঁচে যায়। অবশ্য ওই লোকটাও পালিয়ে যায়। আর এরপর সেই আননোন নম্বর থেকে আরও একটি ভিডিও পাঠানো হয়। শাহিন ওই ভিডিওটি প্লে করে দেখে যে লোকটা মাত্র শাহিনকে মারার চেষ্টা করেছিল, ভারদ্বাজই সেই লোকটিকে শাহিনকে মারতে পাঠিয়েছিল। শাহিনও স্পষ্টই বুঝতে পারছে ভারদ্বাজ কী করার চেষ্টা করছে। সিন চলে যায় যুগদের কলেজে। যুগ তার ফোনের মধ্যে খাটাখাটি করে বুঝতে পারে ভারদ্বাজ সম্প্রতি একটি মানসিক হসপিটালে গিয়েছিল। সেখানে মরিয়ম নামে একজন রোগীকে সে ভর্তি করেছে। যুগরা ধারণা করে এই মরিয়ম হয়তোবা শাহিনের মা হতে পারে। এই জন্য তারা ওই হসপিটালে গিয়ে মরিয়মের সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায়, শাহিনকে আপনার মেয়ে? মরিয়ম বলে, শাহিন আমার মেয়ে নয়, আমার মেয়ে নন্দিনী। আর এটা শোনা মাত্রই সবাই তো পুরো চমকে ওঠে। আর এখানে আমরা এটাও জানতে পারি তার নাম মরিয়ম নয়, তাকে মরিয়মের আইডেন্টিটি দিয়ে এখানে ভর্তি করা হয়েছে। আর এখানে তার কথা আমরা জানতে পারি তার মেয়ে নন্দিনী ভারদ্বাজের স্ত্রী ছিল। নন্দিনী ছিল একজন সাংবাদিক। এক রাতে নন্দিনী তার মার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে ভারদ্বাজের সাথে শাহিন নামে একটি মেয়ের সম্পর্ক আছে, এমনকি ভারদ্বাজ ড্রাগসের ব্যবসাও করে। নন্দিনী তার মাকে এটাও বলেছিল সে সকল প্রমাণ তার ল্যাপটপে রেখেছে। তবে নন্দিনী ওই প্রমাণসহ ল্যাপটপটা তার মায়ের ঘরে রেখে ভারদ্বাজের বাড়িতে ফিরে যায়। নন্দিনীর মা বলে, নন্দিনী সেই দিন আমার বাড়ি থেকে গিয়ে আর ফিরে আসেনি। এরপর ভারদ্বাজ তাকে পাগল সাজিয়ে এই হসপিটালে এনে ভর্তি করিয়েছে, এমনকি তার আইডেন্টিটিও বদলে দিয়েছে। সব কিছু জানার পর যুগরা এখান থেকে বের হয়ে যায়। আর ঠিক তখনই হসপিটালে একজন স্টাফ ভারদ্বাজকে কল করে জানায়, স্যার আপনার পেশেন্টের সাথে 2টি মেয়ে এবং একটি ছেলে মাত্রই দেখা করে গিয়েছে। এতে করে ভারদ্বাজও বুঝতে পারে যুগরাই দেখা করতে গিয়েছিল। এদিকে যুগরা 3জন নন্দিনীর মায়ের কাছে ওই ল্যাপটপের বিষয়ে জানতে পেরে হসপিটাল থেকে সোজা নন্দিনীর মায়ের বাড়িতে চলে যায়। আর ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে আলমারির একদম নিচে আর ওই ল্যাপটপ ওপেন করতে দেখে নন্দিনীর ল্যাপটপের মধ্যে ভারদ্বাজের অপকর্মের সকল প্রমাণ রেখে গেছে। তবে এতক্ষণে খবর পেয়ে ভারদ্বাজও এখানে পৌঁছে গেছে। ভারদ্বাজও ল্যাপটপ দেখে বলছিল, আমি এত খুঁজেও ল্যাপটপটা পাইনি, তোমরা খুঁজে বের করে আমার কাজ সহজ করে দিয়েছ। ঠিক তখনই দরজায় কেউ নক করে। ভারদ্বাজও চিন্তায় পড়ে যায় কে হতে পারে। এজন্য ভারদ্বাজ ওই 3জনকে পাশে একটি ঘরের মধ্যে আটকে রেখে দরজা খোলে। তবে দরজা খুলেই দেখে অভয় দাঁড়িয়ে আছে। ভারদ্বাজ তখন একটু রেগেই বলে, তুমি কি সাসপেন্ড হতে চাও? আমি তোমাকে বলেছিলাম তাবরেজের মামলাটি আমি দেখছি, তবুও তুমি শাহিনের বাড়িতে কেন গিয়েছিলে? অভয় বলে, আমি ঈশানের মামলার তদন্ত করছিলাম, কোনো একটি লিড পেয়ে আমি সেখানে গিয়েছি, আমি আপনার মামলায় নাক গলাতে আসিনি। এরপর অভয় চলে যায়। তবে অভয় চলে যাওয়ার পর ভারদ্বাজ ভিতরে এসেই দেখে যুগরা 3জন দরজা খুলে পালিয়ে গেছে। ঠিক তখনই শাহিন ভারদ্বাজকে কল করে জানায় যে আমার মনে হয় অভয় আমাদের সম্পর্কে সব জেনে গেছে, আমাদের টাকাগুলো হয়তোবা নিরাপদে নেই, তুমি দ্রুত সেই জঙ্গল চলে আসো। শোনা মাত্রই ভারদ্বাজ কান নিয়ে বেরিয়ে যায়। তবে এর মধ্যে ভারদ্বাজের লয়ার কল করে জানায় তারা মামলা হেরে গেছে। আর এখানে এটাও জানা যায় ভারদ্বাজ ওই লোককে তাবরেজ সাজিয়ে সেখানে পাঠিয়েছিল। আর আদালতে সেটা প্রমাণ হয়ে যাওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই জন্য এখন ভারদ্বাজই ফেসে যাচ্ছে। এদিকে কমিশনারের কাছে সব তথ্য চলে গেছে। আর ভারদ্বাজ এখান থেকে সেই স্থানে চলে যায় যেখানে সে ঈশানকে মেরেছিল। ভারদ্বাজ গিয়ে দেখে শাহিন বেদিকা, অহনা এবং যুগকে গুলি করে খুন করেছে। এটা দেখে ভারদ্বাজ শাহিনকে বলে, তুমি এটা কি করেছ? ওদেরকে মারার কি দরকার ছিল? এমনিতে কত ঝামেলায় রয়েছে। তবে শাহিন বোঝায় এসব নিয়ে ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, আগে তুমি টাকা বের করো, আমাদের টাকা নিয়ে পালাতে হবে। এরপর ভারদ্বাজ সেখানে একটি জায়গায় গর্ত খুঁড়ে 200 কোটি টাকার একটি ব্যাগ বের করে। শাহিন যখন ওই টাকাগুলো দেখছিল, ভারদ্বাজ শাহিনকে গান পয়েন্ট করে এবং বলে, সরি শাহিন, আমি এমনিতে অনেক বিপদে আছি, তাই আমি নতুন করে কোনো প্রমাণ রাখতে চাচ্ছি না। তবে এতক্ষণে অভয় আর একজন পুলিশ সদস্য সেখানে পৌঁছে গেছে। এমনকি অভয়দের দেখতে পেয়ে ভারদ্বাজ শাহিনের মাথায় গান ধরে রাখে। আর এখানে আমরা জানতে পারি অভয় আগেই ভারদ্বাজকে সন্দেহ করেছিল। আর ভারদ্বাজের উপর সন্দেহ থেকেই অভয় আগে থেকেই প্রত্যেকটি জায়গায় তার লোকেদের দিয়ে ভারদ্বাজকে ফলো করিয়েছে। সেদিন রেস্টুরেন্টে, কোর্টে, এমনকি শাহিনের সেদিনের ট্যাক্সি চালকও অভয়ের লোকই ছিল। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে, নন্দিনী কোথায় গেল? চলুন তাহলে জেনে আসি নন্দিনীর সাথে কি হয়েছে।
ওই দিন নন্দিনী তার মায়ের বাড়ি থেকে ফেরার পর নন্দিনী প্রেগনেন্সি টেস্ট করে দেখে সে পজিটিভ। তাই ভারদ্বাজকে খুশির খবরটি দেওয়ার জন্য অপেক্ষা করছিল। তবে এর আগেই নন্দিনী ভারদ্বাজের ড্রাগসের ব্যবসার সম্পর্কে জানতে পেরেছিল। আর এই বিষয় নিয়ে ভারদ্বাজ অনেক চিন্তায় ছিল, কারণ ও যেহেতু সাংবাদিক, ও যে কোনো সময় নিউজটি ফাঁস করে দিতে পারে। তাই ভারদ্বাজ নন্দিনীকে শাসিয়ে বলেই দেয়, তোমার সাংবাদিকতা নিজের কাছে রাখো, আমার সম্পর্কে কোনো নিউজ করার সাহসও করো না। এখানে ভারদ্বাজের কথা আমরা এটাও জানতে পারি, তাবরেজ নামে যে ড্রাগ মাফিয়ার কথা বলা হয়েছে, আসলে তাবরেজ নামে কোনো ব্যক্তিই নেই। ভারদ্বাজ নিজেই তাবরেজ নামে ওই ব্যবসা চালাতো। এমনকি পুলিশকেও সে বিশ্বাস করিয়েছে যে তাবরেজ নামে কোনো এক ব্যক্তি আছে, সেই এই ড্রাগের ব্যবসাগুলো করছে। আর শাহিন তাবরেজের স্ত্রী, কিন্তু শাহিন তাবরেজের স্ত্রী না, আসলে ভারদ্বাজের গার্লফ্রেন্ড। নন্দিনী সেদিন তার মাকে ল্যাপটপটি দিয়ে বাড়িতে এসেই ভারদ্বাজের সাথে শাহিনকেও দেখতে পেয়েছিল। তবে ভারদ্বাজ ভালো করে জানত নন্দিনী তার সম্পর্কে সব তথ্য প্রকাশ করে দিবে। তাই নিজের সব কিছু গোপন রাখতে ভারদ্বাজ নন্দিনীর পেটে ছুরি মেরে নন্দিনীকে খুন করে। এমনকি নন্দিনীর লাশ অ্যাসিড দিয়ে ধ্বংস করে ওই জঙ্গলের মধ্যে 200 কোটি টাকা সহ ব্যাগটি একটি মাটির গর্তে রেখে এসেছিল, যাতে পরবর্তীতে তারা ওই টাকা নিয়ে কানাডায় পালাতে পারে। তবে অভয় এখন সব কিছু জেনে গেছে। আর নন্দিনী যে মারা গেছে, ভারদ্বাজ এই বিষয়ে কাউকেই বলেনি। সে নন্দিনীর ক্যান্সারের নাটক সাজিয়েছে যে নন্দিনীকে বিদেশে নিয়ে যেতে হবে। এই জন্যই সে শাহিনের পরিচয় বদলে নন্দিনীর পরিচয় দিয়েছে, যাতে নন্দিনীর পরিচয়ে সে শাহিনকে নিয়ে দেশের বাইরে চলে যেতে পারে। আর এই জন্যই মূলত সেদিন রেস্টুরেন্টে ওই ব্যক্তির দ্বারা সে নন্দিনীর ফেক মেডিকেল সার্টিফিকেট তৈরি করিয়েছিল। এই সব কিছু ছিল ভারদ্বাজের একার পরিকল্পনা। তবে এরপর যেটা ঘটে সেটার জন্য ভারদ্বাজ মোটেও প্রস্তুত ছিল না, কারণ এইদিকে শাহিনরাও একটা পরিকল্পনা করে রেখেছিল। কারণ বেদিকা, অহনা এবং চুগ এরা কেউই মারা যায়নি। শাহিনী মূলত এদেরকে নিয়ে পরিকল্পনা করে তাদেরকে মারার নাটক সাজিয়ে ভারদ্বাজকে এখানে ধরতেই ডেকেছে। বেদিকা, আহনা এবং চুগ সবাই মিলে ভারদ্বাজকে ধরে ফেলে। কিন্তু ভারদ্বাজ এতটাই চালাক, সে সবাইকে টাকার লোভ দেখাচ্ছিল। বিশেষ করে অভয়কে বলছিল, তোমার না বাড়ি কেনার দরকার, তোমার লোন নিতে হবে না, তোমার বাড়ি কেনার যে টাকা লাগবে আমি দিব। সবাইকে লোভ দেখাচ্ছিল। কিন্তু আমরা আগেও দেখেছি অভয় একজন সৎ অফিসার। তাই অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত তারা ভারদ্বাজকে গুলি করে সেখানে মেরে ফেলে। আর ভারদ্বাজের যে টাকাগুলো ছিল সব কিছু ডিপার্টমেন্টে জমা দিয়ে দেয়। তবে ভারদ্বাজের এই সব অপকর্মের একমাত্র সাক্ষী ছিল শাহিন। শাহিনও কোর্টে গিয়ে ভারদ্বাজের অপরাধের সাক্ষী দেয়। তবে সেই যেহেতু ভারদ্বাজের সাথে জড়িত ছিল, তাই তাকেও সাজা ভোগ করতে হবে। সিন চলে যায় এর কয়েকদিন পর অভয়ের বাড়িতে। অভয় হোম লোনের জন্য আবেদন করেছিল, তার অনুমোদনও হয়েছে। তবে ঠিক তখন একটি আননোন নম্বর থেকে কেউ কল করে বলে, তুমি কে আমি সবই জানি, আর তুমি এখন কি করছো তাও আমি জানি। তার মানে এটা একটা প্র্যাঙ্ক কল। আরেকটি বিষয় আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, ভারদ্বাজ নন্দিনীর লাশটি অ্যাসিড দিয়ে পোড়ানোর পর ওই টাকাটা যখন মাটি খুঁড়ে রেখেছিল, ওখান থেকে ফেরার পথেই অহনারা তাকে কল করে প্র্যাঙ্ক করতে বলেছিল, তুমি কে সেটাও আমরা জানি, তুমি এখন কি করছো সেটাও আমরা জানি। আর এটা শুনেই মূলত ভারদ্বাজ ভয় পেয়েছিল, মানে সে যে অপকর্মগুলো করেছে এই সব কিছু হয়তো বা ওরা জেনে গেছে। আর এই জন্যই মূলত ভারদ্বাজ ওদের পিছে পড়েছিল। যদি ওই সময় ওরা প্র্যাঙ্ক কলটি না করত, তাহলে ওরা এত বড় একটি ঝামেলার মধ্যে ফাঁসত না। তাই সাধারণ একটু প্র্যাঙ্ক কল অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।